Okay, everyone. Assalamu alaikum again. And this is Sumaya Zurin from Speaking Nest. আজকে আমাদের সেশনটা focused on speaking part 3, IELTS speaking টেস্টের একদম last section and the most important one and the most difficult one as well, I must say that. But এটাকে আমরা যতটা difficult মনে করি ততটা difficult এটা না, to be really honest. আমরা যদি একটু strategic preparation নিতে পারি তাহলে স্পিকিং এর এই পার্ট 3ও আপনি অনেক ইজিলি ক্র্যাক করতে পারবেন। পার্ট থ্রিতে আমরা আজকে যে কোশ্চেন টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওপিনিয়ন কোশ্চেন, বিকজ পার্ট থ্রিতে মোস্টলি ওপিনিয়ন বেসড কোশ্চেন যে অনেক আস্ক করা হয় আমাদের। কিন্তু এই পার্টিকুলার কোশ্চেন টাইপে যাওয়ার আগে আমি একটু একটা জেনারেল ওভারভিউ দিতে চাই পার্ট থ্রি সম্পর্কে, যাতে করে যাদের হয়তো বা আইএলটিএস একদম প্রিপারেশন স্টার্ট হয় নাই বা বিগিনার লেভেলে আছে তাদের জন্য যেন জিনিসগুলো একটু ক্লিয়ার থাকে। সো আমরা একটু স্টার্ট করবো। আইএলটিএস স্পিকিং পার্ট থ্রিটা কিউ কার্ডের উপরে বেস্ট থাকে। কিউ কার্ডে আমাদের হচ্ছে যে টপিকে মূলত কোশ্চেন করা হয়, পার্ট থ্রিতে আমাদের ওই টপিক রিলেটেড কিছু কোশ্চেনই আস্ক করা হয়। যেমন এখানে আপনি যদি কোশ্চেনটা খেয়াল করেন, বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মেকিং ফ্রেন্ডস অনলাইন। আমাদের যে কিউ কার্ডটা ছিল এটা ইদার ফ্রেন্ডস নিয়ে ছিল অথবা অনলাইন কোনো ভিডিও বা অনলাইন কোনো টপিকের উপরেই ছিল, যার কারণেই আমাদের পার্ট থ্রি এর কোশ্চেনটা ফ্রেন্ডস এন্ড অনলাইন এই দুইটার মিক্সচারে আসছে। তো আমাদের যদি পার্ট টু বা কিউ কার্ড অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হয়, পার্ট থ্রিও অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হবে। পার্ট টু যদি ওল্ডার পার্সন রিলেটেড হয়, পার্ট থ্রিও সেটা রিলেটেড হবে। পার্ট থ্রিতে আমাদেরকে যে কোশ্চেন গুলো আস্ক করা হয় মূলত আমাদেরকে কিউ কার্ডের উপরে বেস করে আস্ক করা হয়। পার্ট থ্রিতে অন অ্যাভারেজ আমাদেরকে 4 থেকে 5টা কোশ্চেন করা হয়, এটা অ্যাভারেজ রেঞ্জ। বেশি গেলে এক্সামিনার আমাদেরকে 7 থেকে 8টা কোশ্চেনও করতে পারে, বাট সাধারণত এর বেশি কোশ্চেন আস্ক করা হয় না। যদিও আমার অনেক স্টুডেন্ট আমাকে এটা বলেছে যে তাদেরকে 9টার মতো প্রশ্ন করেছে, বাট ওইটা খুবই রেয়ার কেস। ওকে, আমি অনেকদিন ধরে যেহেতু পড়াচ্ছি তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে 9টা কোশ্চেন যে কাউকে করে না ব্যাপারটা এমন না, করে 9টা 10টা, বাট রেয়ারলি, খুব রেয়ারলি। অ্যাভারেজে 4 থেকে 5টা করবে বা বেশি গেলে 7 থেকে 8টা করবে, তার বেশি করবে না। এবং পার্ট থ্রিতে আমাদেরকে যে কোশ্চেন গুলো আস্ক করা হয় সেগুলো অ্যান্সার করতে আমাদেরকে এক্সামিনার সাধারণত 40 সেকেন্ড টাইম দেয়, এটা অ্যাভারেজ টাইম। এবং আমাদেরকে ম্যাক্সিমাম 1 মিনিট টাইম দেওয়া হয়। এবং আমরা যদি 40 সেকেন্ড টু 1 মিনিট টাইম ডিউরেশনটা যদি একটু মাথায় নেই, তাহলে এতটুকু আমাদের বোঝা উচিত যে পার্ট থ্রি এর অ্যান্সার গুলো কিন্তু একটু এক্সটেন্ডেড হতে হয়, লেন্দি হতে হয়। পার্ট থ্রিতে আমাদেরকে প্রপার এক্সপ্লেনেশন এবং প্রপার এক্সাম্পলের বেসিসে আমাদেরকে অ্যান্সারটা করতে হয়। শুধুমাত্র আইডিয়া প্রোভাইড করে বা শুধুমাত্র আইডিয়া দিয়েই আমি আমার অ্যান্সার শেষ করতে পারবো না। আমাকে অবশ্যই লজিক্যালি আইডিয়াটাকে এক্সপ্লেনও করতে হবে এবং আইডিয়াটার এক্সাম্পলও দিতে হবে। আদারওয়াইজ আমাকে পার্ট থ্রিতে মার্ক দেওয়া হবে না। অ্যান্ড দি মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, এইটা যদি আমরা ভুল করে ফেলি পার্ট থ্রিতে, তাহলে ইট ক্যান কস্ট ইউ আ লট। পার্ট থ্রিতে কোনো ধরনের পার্সোনাল এক্সাম্পল বা কোনো ধরনের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা যাবে না। একদমই কোনো ধরনের পার্সোনাল এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করা যায় না, বিকজ পার্ট থ্রিতে এক্সামিনার আমাদের সম্পর্কে কিছু জানতে চায় না। মাঝে মাঝে চাবে, তো যদি চায় তখন আপনি বলবেন ওই পার্টিকুলার কোশ্চেনটার জন্য। বাট ইন জেনারেল পার্ট থ্রিতে যেহেতু পার্সোনাল কোনো কোশ্চেন আস্ক করা হয় না, আমি কোনো ধরনের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না। অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করা বলতে আমি যা বুঝাচ্ছি সেটা হচ্ছে আই লাইক সামথিং, আই ডু দিস, আই ডিড দিস, আই ওয়ান্ট টু ডু দিস, মানে এই ধরনের কোনো কথা, আই নিয়ে কোনো কথাই এখানে হতে পারে না। অফকোর্স আই থিংক আসতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট কেস, একটু পরে যাচ্ছি সেটাতে। আই থিংক অ্যান্ড আই ডু ইজ নট সেম থিং। আপনি যদি কয়েকটা কোশ্চেন দেখি, ইফ ইউ সি, আমরা এখানে ওপিনিয়নের বাইরে কিছু কোশ্চেন দেখি যে আমাকে বলা হচ্ছে হাউ ক্যান ইউ টেল
whether a website is reliable or not, বলা হচ্ছে are natural views better than city views, বলা হচ্ছে do you think people enjoy returning to the same places or do they prefer exploring new destinations? So if you see these questions, আপনি যদি এই কোশ্চেন গুলো খেয়াল করেন, কাইন্ডলি এভরিওয়ান একটু মিউট থাকবো। পর কোনো কোশ্চেন করতে হলে আনমিউট করব। আপাতত সবাই যেন আমরা মিউট থাকি। সরি। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, আমরা যদি একটু এখানে ফোকাস দেই কোশ্চেন গুলোতে, ইউ সি দ্যাট কোশ্চেন আপনাকে জেনারেল আস্ক করা হচ্ছে যে ন্যাচারাল ভিউজ বেটার নাকি সিটি ভিউজ বেটার, কোনটা বেটার? বা আপনাকে বলা হচ্ছে যে আপনার কি মনে হয় people enjoy returning to the same places or do they prefer exploring new destinations? So if you focus, you'll see যে কোশ্চেন আপনার সম্পর্কে বলতে বলছে না, ইয়েস আপনাকে বলতে বলতেছে কিন্তু অন্য কারো সম্পর্কে। এবং পার্ট থ্রি এর ম্যাক্সিমাম কোশ্চেনই এরকমই হবে যে এক্সামিনার আপনার কাছ থেকে অন্য কারো সম্পর্কে বা ওভারঅল পিপল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে পার্ট থ্রি এর যত কোশ্চেন আছে সবই এরকম। এন্ড এই ভুলটা ম্যাক্সিমাম আইএলটিএস ক্যান্ডিডেট করে যে তারা পার্ট থ্রিতে নিজের সম্পর্কে কথা বলে। যখন বলা হয় যে ডু পিপল প্রিফার টু রিটার্ন ওয়ান প্লেস অর ডু দে প্রিফার টু এক্সপ্লোর নিউ ডেস্টিনেশন, তখন দেখা যায় সে নিজের কথা বলা শুরু করে that well I prefer to explore new destination because I believe this that so এই যে জিনিসগুলো যে আপনার প্রিফারেন্স জানতে চায় নাই, আপনার প্রিফারেন্স নিয়ে কথা বলার জায়গা আমাদের হচ্ছে পার্ট ওয়ানে, পার্ট টু তে। পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটাতে আমরা কমপ্লিটলি নিজের সম্পর্কে কথা বলি, কিন্তু পার্ট থ্রিতে এসে আমরা নিজের সম্পর্কে কোনো কথা বলতে পারবো না। সো এটা দ্য বিগেস্ট মিস্টেক যেটা আমরা করি, যে আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, পার্ট থ্রিতে আমরা কোনো ধরনের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না। এখন একটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে না পারলেও আমরা কিন্তু পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে পারবো। ওকে, তো ওপিনিয়ন শেয়ার করা এবং আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করা দুইটা ডিফারেন্ট জিনিস। এই জিনিসটা যদি আমি বোঝাতে চাই, আমাকে একটা সেন্সিটিভ টপিকে যেতে হয়, বাট আই হোপ আমরা এটা জাস্ট বোঝার উদ্দেশ্যেই নিব। সো ইফ ইউ টক অ্যাবাউট পলিটিক্স, ওকে, তো আমরা যদি পলিটিক্স চিন্তা করি, আমরা পলিটিক্স নিয়ে সবাই কম বেশি নিজেদের কি করতেছে ওপিনিয়ন দিচ্ছি, যেটা ভালো হচ্ছে ওটা ভালো হচ্ছে না, এই দল এটা কেন এমন করতেছে ওটা কেমন করতেছে, রাইট? দিজ আর আওয়ার ওপিনিয়ন। এখন যে মানুষটা পলিটিক্যালি ইনভলভড, মানে সে কোনো দলে আছে, দলের হয়ে কাজ করতেছে, সেটা তার এক্সপিরিয়েন্স। সো এটা যদি আমি বুঝি যে পলিটিক্স নিয়ে ওপিনিয়ন দিতে হলে আমাকে সেটা এক্সপিরিয়েন্স করতে হয় না। পার্ট থ্রি এর পুরো পয়েন্টটাই এটা যে আমাদের কাছ থেকে ওপিনিয়ন জানতে চাওয়া হচ্ছে। তো আমার কি মনে হয় সেই জিনিসটা আমি বলবো, কিন্তু আমি কাজটা করতেছি বা আমি কাজটা করতাম সেই জিনিসটা আমি বলতে পারবো না। সো কাজটা আমার করা বা আগে যদি করে থাকি সেই জিনিসটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করা যাবে না, ওপিনিয়ন এখানে শেয়ার করা অবশ্যই যাবে। ওপিনিয়নই এখানে জানতে চাওয়া হয়। ওকে, সো আই থিংক আই বিলিভ এর মতো ওয়ার্ড আপনি অবশ্যই ইউজ করবেন, বিকজ এই ওয়ার্ড গুলো দিয়েই ওপিনিয়ন বোঝানো হয়। বাট আই ডু দিস, আই লাইক দিস এর মতো কথাবার্তা আপনি এখানে বলতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এই ছিল আমাদের জেনারেল হচ্ছে ডিসকাশন। যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন, আই উইল টেক দ্য ডোজ। আর না হলে আমরা হচ্ছে গিয়ে সামনে একটু কি করতেছি, মুভ করতেছি, ডিরেক্ট আমরা কোশ্চেনে চলে যাব। পার্ট থ্রিতে বিভিন্ন ধরনের কোশ্চেন আস্ক করা হয়, আমি যদি টাইপ গুলো একবার বলে দিই। যেমন ডেসক্রিপটিভ কোশ্চেন, যেমন হচ্ছে আমাদের কম্পারিজন কোশ্চেন, ফিউচার প্রেডিকশন রিলেটেড কোশ্চেন বা ফিউচার কোশ্চেন, এবং ওপিনিয়ন কোশ্চেন।
এই চারটা কোশ্চেন টাইপই মোস্ট কমন আমাদের হচ্ছে আইএলটিএস এর পার্ট 3 এর জন্য। আজকে আমরা একটা জাস্ট কভার করছি, একটা ক্লাসে অনেক কভার করা পসিবল না। ওপিনিয়ন আমরা পুরোটা কভার করতে পারবো এমনও না, আমরা যতটুকু পারবো আমরা করবো, বিকজ এটা একটা ব্যাস্ট জিনিস। এবং পার্ট 3 এ ওপিনিয়ন অনেক বেশি আসে। এক্সামিনার জন্য এক্সামিনার যদি কখনো ইচ্ছে হয়, সে মনে করেন যতগুলো কোশ্চেন আছে তার প্রত্যেকটা ওপিনিয়ন দিয়ে দিতে পারে, ইটস পসিবল। ওকে, যে তার 5টা প্রশ্নের 5টা ওপিনিয়ন জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছে, সে করলো। কারণ এক্সামিনার কোনো বাধা ধরার রুলের মধ্যে নাই। এমন তাকে বলা হয় নাই যে দুইটা ডেসক্রিপটিভ করতে হবে বা দুইটা কম্পারিজন করতে হবে, এমন না। তো আমাদেরকে সব কোশ্চেন টাইপে ভালো করে পড়ে যেতে হবে। অনেক সময় দেখবো যে এমন হচ্ছে যে 4টা ডেসক্রিপটিভ কোশ্চেন করে ফেলছে, 3টা কম্পেয়ার কোশ্চেন করে ফেলছে, করতেই পারে, বিকজ দে আর নট বাউন্ড বাই এনি রুলস। ওকে, তো এই যে কোশ্চেন টাইপ যেগুলো আছে সবগুলোই আমাদেরকে একটু ভালো করে কি করতে হবে, শেখা ট্রাই করতে হবে। ইনাফ জেনারেল ডিসকাশন। এখন আই ওয়ান্ট টু ডাইভ ইনটু দ্য টপিক। আমি আর এক্সট্রা ইনফরমেশন বা ও কথাবার্তা যাচ্ছি না, অতটুকু জানাটাই ইম্পর্টেন্ট। আমরা একটু হচ্ছে টপিকে আসি, কোশ্চেনটা খেয়াল করি। ওপিনিয়ন কোশ্চেনকে আমরা 3টা টাইপে ডিভাইড করছি। একটা হচ্ছে ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন, আরেকটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি কোশ্চেন। ওকে, এটা হচ্ছে মেইন দুইটা টাইপ, একটা ডিরেক্ট ওপিনিয়ন এবং একটা এগ্রি ডিসএগ্রি। এগ্রি ডিসএগ্রিকে আমরা আবার দুইটা সেক্টরের মধ্যে ফেলছি, যে কিছু এগ্রি ডিসএগ্রিতে আমরা কমপ্লিট এগ্রি ডিসএগ্রিতে চলে যাই, এবং কিছু এগ্রি ডিসএগ্রিতে আমরা পার্শাল এগ্রি ডিসএগ্রিতে যেতে পারি। ওকে, সো মোটামুটি এই 3টা টাইপেই আপনি হচ্ছে ওপিনিয়ন কোশ্চেন পাবেন। সো এই 3টা টাইপে আমরা কি করব সেটাতে আসবো। প্রথমে আমরা দেখবো ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন অ্যাকচুয়ালি কিভাবে আসে। ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেনে এক্সামিনার মূলত আপনাকে একটা টপিক দিয়ে দেয়, এবং এই পার্টিকুলার টপিকটা যে কোনো কিছু হতে পারে। ওই টপিকটা দিয়ে এক্সামিনার আপনার কাছ থেকে ওপিনিয়ন জানতে চায়, এবং মূলত ম্যাক্সিমাম টাইমে এভাবে কোশ্চেনটা হয় যে হোয়াট ডু ইউ থিঙ্ক। ওকে, সো ইট ক্যান বি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। এই যে দেখেন, সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের একটা ওপিনিয়ন, সরি আমাদের একটা টপিক। তো এই টপিকটা দিয়ে আমাদেরকে এক্সামিনার বলছে যে এই টপিকটা নিয়ে আমার মতামত কি। ওকে, হোয়াট ডু ইউ থিঙ্ক এই ফ্রেজটাই যে সবসময় থাকবে ব্যাপারটা এমন না। হোয়াট ডু ইউ থিঙ্ক না বলে হাউ ডু ইউ ফিল এটাও কিন্তু হতে পারে। ওকে, হাউ ডু ইউ ফিল। তো আমাকে যখন বলছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে একই কোশ্চেনে আছি আমরা, একই টাইপ। এটা ও ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন, ফ্রেজিং ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। হোয়াটস ইউর পয়েন্ট অফ ভিউ, হোয়াটস ইউর পার্সপেক্টিভ, হাউ ডু ইউ ফিল, হোয়াটস ইউর ডেফিনেশন, এরকম বিভিন্ন ভাবে আমাদের কিন্তু কি হতে পারে, ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন আসতে পারে। আমরা সহজে এভাবেই চিনবো যে আমাদেরকে পার্টিকুলার একটা টপিক দিয়ে দেয়, যেমন সোশ্যাল মিডিয়া, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, যেমন ফাস্ট ফুড। ওকে, এরকম যেমন এখানে আমাদেরকে টপিকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে মেকিং ফ্রেন্ডস অনলাইন। তো এই টপিকের উপরে বা এই হচ্ছে কি যে সাবজেক্ট আমাকে দিল, তার উপরে আমার ওপিনিয়নটা কি সেটা এক্সামিনার আমার কাছে জানতে চাচ্ছে। সো এটা আমাদের ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন। এগ্রি ডিসএগ্রি কোশ্চেন কি? এগ্রি ডিসএগ্রি কোশ্চেনে অন দি আদার হ্যান্ড এক্সামিনার আমাদেরকে কোনো টপিক দেয় না, রেদার এক্সামিনার তার নিজস্ব একটা ওপিনিয়ন আমাদেরকে দিয়ে দেয়। এক্সামিনার তার সেই ওপিনিয়নটা আমাদেরকে দিয়ে তারপরে আমাদের কাছে জানতে চায় যে সে যে ওপিনিয়নটা দিল, সে যে স্টেটমেন্টটা দিল, সেই স্টেটমেন্টের সাথে আমি কি এগ্রি করতেছি নাকি আমি ডিসএগ্রি করতেছি। যেমন আপনি যদি এখানে খেয়াল করেন, তো এখানে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্ট্যান্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। তো এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকু দেখেন, যদি আমি আলাদা করি, এই পার্টটুকু সাপোজ নাই, এই পোর্শনটুকু যদি আপনি আলাদা করেন, তাহলে আপনি বুঝবেন যে এটা এক্সামিনারের স্টেটমেন্ট। এক্সামিনারের মনে হয় এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করা ইম্পর্ট্যান্ট। এখন সে আমাদের কাছে জানতে চাচ্ছে তার এই স্টেটমেন্টের সাথে আমি কি এগ্রি করতেছি নাকি আমি ডিসএগ্রি করতেছি। তাহলে দেখেন, এগ্রি ডিসএগ্রি কোশ্চেন এবং ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেনের মধ্যে খুব ক্লিয়ার একটা বাউন্ডারি আছে। কিন্তু ডিরেক্ট ওপিনিয়ন এক্সামিনার শুধু একটা টপিক দিতেছেন, জানতে চাচ্ছে টপিকে আমি কি বলতে চাই। আর এগ্রি ডিসএগ্রিতে অন দি আদার হ্যান্ড এক্সামিনার নিজস্বই একটা ওপিনিয়ন দিয়ে দিচ্ছে যে আমি এটা মনে করি
এবার তুমি বলো যে তুমি আমার সাথে এগ্রি করবা নাকি ডিসএগ্রি করবা। কোশ্চেন চেনা অনেক ইম্পর্ট্যান্ট এভরিওয়ান, ওকে। আমরা অনেকে কোশ্চেনই চিনি না। কোশ্চেন না চিনে যে কোনো বই বা টপিক ধরে জাস্ট মুখস্থ করা শুরু করে দেই। তো আমরা ওই টপিক, নতুন নতুন টপিক আসতেই থাকে, আমরা মুখস্থ করতেই থাকি। না টপিক আসা শেষ হয়, না আমাদের মেমোরাইজেশন শেষ হয়। আলটিমেটলি আমরা আসলে বুঝি না যে প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, ওকে। সো কোশ্চেন টাইপ হিসেবে শেখা অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেন যদি আমি চিনতে পারি, ফার্স্ট স্টেপ। এখন সেকেন্ড স্টেপ হচ্ছে এটা শেখা যে এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দিতে হবে, ওকে। তো চলে আসি আমরা ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন কিভাবে অ্যান্সার করবো আমরা। ফার্স্ট অফ অল আমি এটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার করার কোনো পার্টিকুলার ওয়ে বা স্ট্র্যাটেজি হয় না, বিকজ ইটস স্পিকিং। আমরা যদি একটু খেয়াল করি, আমরা সারাদিন যে এত কথা বলছি, আমরা কিন্তু কোনো রুলস মেনে বা কোনো নিয়ম মাফিক কথাবার্তা বলি না। এটা আমি প্রথমে ক্লিয়ার করি। এখন কথা হচ্ছে যদি কোনো রুলস বা রেগুলেশন না থাকে, তাহলে আমরা এটা কেন তৈরি করেছি বা আমরা এখানে। এখন পয়েন্ট হচ্ছে আমরা যে কথাগুলো ন্যাচারালি বলি, আমাদের যে কথাগুলো বাংলায় যেভাবে ন্যাচারালি আসে, যখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা স্টার্ট করি, তখন ওই ন্যাচারালিটিটা কি আমরা সেটা জানি না অনেকে, বা এটাই আমাদের কাছে আননোন থাকে যে কোন জিনিসটা ন্যাচারাল। তো আমরা এখানে ওই জিনিসগুলো একটু ফিগার আউট করে দেওয়ার চেষ্টা করি যে আপনি যদি মোটামুটি এই কথাগুলো বলেন, তাহলে লজিক্যাল হয়, অন টপিক হয় এবং ন্যাচারাল হয়। বাট দ্যাট ডাজন্ট মিন কখন এটা ভাববো না যে এর বাইরে কিছু বলা যায় না বা অন্যভাবে কোনো অ্যান্সার করা যায় না। অ্যান্সার করার থাউজেন্ডস অফ ওয়েজ আছে। আমি এখানে জাস্ট একটা দুইটা কমন ওয়ে বা ইউনিভার্সাল ওয়ে, যে এভাবে যদি চেষ্টা করি ম্যাক্সিমাম কোশ্চেন যে কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো, সেই জিনিসটা বলার চেষ্টা করছি। তো আমাদের যখন ডিরেক্ট কোনো ওপিনিয়ন জানতে চাবে, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, একদম শুরুতেই কোনো পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলবো না। রাদার আমরা দুইটা সাইডে কি করব, কথা বলার চেষ্টা করব। এই জন্য আমরা অ্যান্সারটা এভাবে শুরু করব, ওয়েল, আই এম অ্যাকচুয়ালি ইন টু মাইন্ডস অ্যাবাউট ইট। আমি যখন কাউকে বলছি আই এম ইন টু মাইন্ডস, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে আমি এখানে দুইটা ডিফারেন্ট ওপিনিয়ন দিব। তার মানে আমি শুধু পজিটিভ নিয়ে কথা বলবো না, আমি হচ্ছে নেগেটিভ সাইডটাও ধরবো, পজিটিভ সাইডটাও ধরবো। দুইটা সাইডে আমি সুন্দর করে কি করব, বলার চেষ্টা করব। সো মোস্ট অফ দ্য ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেনে আমি আমি আবারও বলছি, নট অল, সবগুলোতে পসিবল না, বাট ম্যাক্সিমামে পসিবল। মোস্ট অফ দ্য ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেনে আমরা স্টার্টিং এ এই পয়েন্টটা বলবো যে এই জিনিসটাতে আমি দুইটা ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছি, ওকে। এখন আপনাকে যে আই মিন টু মাইন্ডস এই ফ্রেজটাই বলতে হবে ব্যাপারটা এরকম না। আপনি অন্য কিছু বলতে পারেন, ওকে। আপনি বলতে পারেন দ্যাট ডিপেন্ডিং অন সিচুয়েশন ইট ক্যান হ্যাভ বোথ পজিটিভ এন্ড নেগেটিভ সাইড, ওকে। আপনি বলতে পারেন, ওয়েল, আই উইল সুইং বোথ সাইডস। আমি যখন বলছি আই উইল সুইং বোথ সাইডস, তার মানে আমি পজিটিভেও থাকবো, আমি নেগেটিভেও থাকবো, ওকে। যে কোনো ফ্রেজ, ভোক্যাব, এগুলো আপনার মতো করে আপনি অন্য ভোক্যাবুলারিও বলতে পারেন। তো এটা ছিল আপনার থিসিস স্টেটমেন্ট বা আপনার স্টেপ ওয়ান, যে আপনি হচ্ছে বললেন যে আমি কি করব, দুইটা ওপিনিয়ন দিব। তারপরে সুন্দর করে চলে আসবে আমাদের প্রথম ওপিনিয়নটা, যে অন পজিটিভ নোট, ওকে। তো অন পজিটিভ নোট, আই বিলিভ, তার মানে আমি আমার ওপিনিয়ন দিচ্ছি এখানে। আই বিলিভ না বলে ইউ ক্যান সে মাই টেক অন দিস উড বি, একটু কয়েকটা সিনোনিম শিখে রাখা ভালো। মাই টেক অন দিস উড বি, বা অন আ পজিটিভ নোট, পার্সোনালি আই উড সে, পার্সোনালি মানেও আই বিলিভ, ওকে। আমি সাজেস্ট করব আই থিংক, ইন মাই ওপিনিয়ন। এই দুইটা ফ্রেজ আপনারা একটু অ্যাভয়েড করেই চলেন, কারণ খুব কমনলি ইউজড ফ্রেজ, এক্সামিনার শুনে শুনে বোর হয়ে যায়। সো একটু ডিফারেন্ট একটা দুইটা ফ্রেজ দিতে পারলে ভালো। আমরা পজিটিভ সাইডে আসছি। On a positive note, I believe making friends online can be really useful, especially for people who want to practice languages or join study groups. Okay? তো আমরা পজিটিভ সাইডে বলছি যে অনলাইন ফ্রেন্ডস বানানোর বেনিফিট কি হতে পারে। অনলাইন ফ্রেন্ড বানানো মাঝে মাঝে অনেক বেশি বেনিফিশিয়াল হয়, স্পেশালি ওইসব মানুষের জন্য যারা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চায় বা স্টাডি গ্রুপস জয়েন করতে চায়। সি, দিস ইজ আওয়ার আইডিয়া, যে অনলাইন ফ্রেন্ডশিপের হচ্ছে বেনিফিট আছে, অনলাইন ফ্রেন্ডশিপ বেনিফিশিয়াল হতে পারে, এটা আমাদের ছিল হচ্ছে ফার্স্ট আইডিয়া।
এবং আইডিয়াটা দিয়ে আমরা শেষ করব না, আমরা এক্সপ্লেন করব যে বেনিফিশিয়াল তাহলে কিভাবে হচ্ছে। এই যে মনে করেন হচ্ছে যারা স্টাডি গ্রুপ জয়েন করছে তাদের জন্য এটা কি হচ্ছে, বেনিফিশিয়াল হচ্ছে, কিভাবে বেনিফিশিয়াল হচ্ছে সেটা আমরা ফার্দার এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। যেমন ফর এক্সাম্পল, many students make international friends through platforms like Reddit or Discord, which helps them exchange ideas and learn about other cultures. এই যে পার্থিব সম্পর্কে আমি শুরুতে যে জিনিসটা বললাম, আবার আর একটু বোঝার চেষ্টা করি আমরা, যে আমি যে আইডিয়াটা দিলাম, যেটা বললাম যে আমার আইডিয়া হচ্ছে যে অনলাইন ফ্রেন্ডস এর পজিটিভ জায়গা আছে, এবং পজিটিভ জায়গা যেটা সেটা হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে চায় বা স্টাডি গ্রুপ জয়েন করতে চায় তাদের জন্য বেনিফিশিয়াল। আইডিয়াটা দিয়েই শেষ করা যাবে না। এই যে কিভাবে বেনিফিশিয়াল বা কাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে, এই যে এক্সাম্পল গুলো দিয়ে আমরা আমাদের আইডিয়াটাকে সুন্দর করে কি করতেছি, রিপ্রেজেন্ট করতেছি, ইট ইজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল। যদি এটা না করি, যদি শুধু আইডিয়া দেই, আমরা যেহেতু হাফ কাজ করেছি তাই হাফ নাম্বার পাবো, বাকি নাম্বার কিন্তু আমরা পাবো না। সো ইটস ইম্পর্ট্যান্ট। এনিওয়েজ, আমরা তাহলে স্টেপ গুলো লিখে ফেলি ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেনের। ফার্স্ট স্টেপে আমরা কি বলতেছি, আমরা বলতেছি আমি এখানে দুইটা ওপিনিয়ন দিব, ফাইন। সেকেন্ড স্টেপে এসে আমরা আমাদের ভিউ ওয়ান বা পজিটিভ ভিউ, যেটা আপনি নেগেটিভ ভিউ দিয়েও শুরু করতে পারেন, কোনো চিন্তা নাই, বাট আমাদের যে ফার্স্ট ভিউটা সেটা আমরা দিব। ওই ভিউটাকে আমরা এক্সপ্লেন করব এবং ওইটার একটা সুন্দর এক্সাম্পল দিব। খুব বেশি আইডিয়া লাগবে না, একটা আইডিয়া ইনাফ, একটা প্রপার এক্সপ্লেনেশন। অনেক আইডিয়া লিস্ট করার চেয়ে একটা আইডিয়াকে প্রপার এক্সপ্লেন করা অনেক বেটার। এই জিনিসটা আমরা বুঝি না। আমরা ভাবি যত বেশি ইনফরমেশন দিব তত নাম্বার, বাট ট্রাস্ট মি, যত বেশি ইনফরমেশন দিবেন তত নাম্বার না। ইনফরমেশন আপনি যত সুন্দর করে ডেভেলপ করবেন তার উপরে আপনার নাম্বার। সো পার্ট থ্রিতে এসে অ্যান্সার অর্গানাইজড হওয়া, ওয়েল ডেভেলপড হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। থার্ড স্টেপে এসে আমরা আমাদের সেকেন্ড ভিউতে চলে যাব, মানে পজিটিভ বললে তারপরে নেগেটিভ, নেগেটিভ বললে তারপরে পজিটিভ, এবং সিমিলারলি আমরা সেটাকে এক্সপ্লেন করার বা এক্সাম্পল দেওয়ার ট্রাই করব। খেয়াল করেন, আমি এখানে এক্সপ্লেনেশন এক্সাম্পল দুইটাই বলতেছি। আপনি পারলে দুইটাই করবেন, যদি না পারেন, যদি এক্সাম্পল মাথায় আসে ওইটা দিবেন, যদি এক্সপ্লেনেশন মাথায় আসে ওইটা দিবেন, বাট ইদার ওয়ান একটা অ্যাটলিস্ট আপনাকে করতে হবে। তো এখন আসি, এই কানেক্টর গুলাও কিন্তু ইম্পর্টেন্ট, যে পজিটিভ সাইড, এখন পজিটিভের অপর সাইডে আমরা যাচ্ছি, এই জন্য আমরা বলতেছি ফ্লিপ সাইড। ওকে, আপনি ফ্লিপ সাইড না বলে অন দি কন্ট্রারি এটাও বলতে পারেন। অন দি কন্ট্রারি এটার মানেও হচ্ছে অন দি আদার সাইড। অন দি পজিটিভ বলে অনেকে অন দি নেগেটিভও বলে, ওটাও একই। আপনি চাইলে কনভার্সলি বলতে পারেন, এটা দিয়েও আপনার নেগেটিভ সাইড বোঝানো হয়, সেরকম আপনি ফ্রেজেস কিন্তু ব্যবহার করতেই পারেন। সো অন দি ফ্লিপ সাইড, অনলাইন ফ্রেন্ডশিপস ক্যান সামটাইমস বি রিস্কি। ওকে, এই যে আমি বললাম আমার সেকেন্ড আইডিয়া, যে অনলাইন ফ্রেন্ডশিপের নেগেটিভ সাইড যেটা, সেটা হচ্ছে ইট ক্যান বি রিস্কি। তো এখন আমার কাজ হচ্ছে এই রিস্কি আইডিয়াটাকে সুন্দর করে ডেভেলপ করা। রিস্কি কেন হতে যাচ্ছে দেখেন, অ্যাজ দিয়ে আমরা এক্সপ্লেন করছি, বিকজ অ্যাজ, বিকজ, সিন্স, ও এগুলো দিয়ে কি করা হয়, রিজন দেওয়া হয়। যখন আপনার রিজন দেওয়ার প্রয়োজন পড়বে, বিকজ, অ্যাজ, সিন্স এর কোনো একটা আপনারা কি করবেন, ব্যবহার করবেন। অ্যাজ পিপল মে হাইড দেয়ার রিয়েল আইডেন্টিটি অর বিহেভ ডিফারেন্টলি বিহাইন্ড আ স্ক্রিন, এবং এক্সাম্পল, সাম ইভেন ফেস ইস্যুস লাইক, কেন রিস্কি হচ্ছে, এই যে some even face issues like scams or emotional manipulation. যেহেতু যখন অনলাইনে কথা হচ্ছে অনেক সময় ফেস দেখা যায় না, আমি মানুষটাকে পার্সোনালি দেখতে পারছি না, সে যদি পুরো একটা ডিফারেন্ট এন্ড ফেক পার্সনও বানায় রেখে দেয়, আমি কিন্তু অবশ্যই কি করতে পারবো না, বলতে পারবো না। এন্ড দ্যাটস ওয়াই এটা কি হতে পারে, রিস্কি হতে পারে। আপনি এই তিনটে স্টেপেই আপনার ডিরেক্ট ওপিনিয়ন যে কোশ্চেন গুলো আছে সেগুলো শেষ করতে পারেন। বাট ইফ ইউ ওয়ান্ট, আপনি আরেকটা স্টেপে যেতে পারেন, সেটা হচ্ছে ওভারঅল একটা সামারি টানা। ওকে, ওভারঅল আপনি যে কথাটা বলেছেন, এবং যে দেখেন আমরা ওভারঅল সামারি টানছি, এই জন্যই আমরা ফ্রেজটা ব্যবহার করেছি ইন আ নাটশেল। আপনারা কি এই ফ্রেজটা জানেন, এনিওয়ান? এই ফ্রেজটার মানে কি কেউ বলতে পারি আমরা? হোয়াট ডাজ ইন আ নাটশেল মিন? আচ্ছা, আপনারা কি বোর হয়ে যাইতেছেন? আমি ক্লাস নিতে নিলে না মাঝখানে আর মানে ব্রেক নেই না, তাকাই না। আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলেন। এই একটা টপিক আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। ফার্স্ট আমাকে বলেন ইন আ নাটশেলের মানে কি, কে কে জানে ইন আ নাটশেলের মানে? ওভারঅল, ভেরি গুড, দ্যাটস অল। ওকে, এন্ড আমাকে বলেন, এম আই বোরিং ইউ গাইস অর নট?
আমরা ইন আ নাটশেল কথাটা কেবলমাত্র স্পিকিং এ ব্যবহার করতে পারি এভরিওয়ান। আমরা ইন আ নাটশেল জিনিসটা কখনোই, হ্যাঁ, টু র্যাপ আপ ইন দা এন্ড, এক্স্যাক্টলি, ভেরি গুড, আপনাদের নলেজ বেশ ভালো, ভেরি গুড। সো আমরা ইন আ নাটশেল কথাটা শুধুমাত্র স্পিকিং এ ব্যবহার করতে পারবো, মাইন্ড ইউ গাইস। এটা কোনোভাবেই আমরা কিন্তু স্পিকিং ছাড়া রাইটিং এ ইউজ করবো না, বিকজ এটা একটা ইডিয়মেটিক এক্সপ্রেশন। ওকে, তো ইডিয়মস হচ্ছে বাংলা বাগধারার মতো। যেমন মনে করেন বাংলায় যখন বলি পটল তোলা, আমরা শুনেছি এটা, তাই না? ছোটবেলায় মুখস্থ করতে হতো আমাদের। তো পটল তোলা ডাজন্ট লিটারালি মিন পটল তোলা। কেউ মারা গেলে বলা হয় যে সে পটল তুলেছে, এরকমই। তো ইন আ নাটশেল দেখেন জিনিসটা কিভাবে এসেছে। নাটশেল, নাট বাদাম, আর শেল মানে ছিলকা। তো বাদামের ছিলকা তার মানে সামারি। মূলত ওভারঅল বা ইন দা এন্ড বা র্যাপ আপ যাই বলি না কেন, ইন আ নাটশেলটা অ্যাকচুয়ালি যেটা মিন করে সেটা হচ্ছে সামারাইজ করা বা ব্রিফ ইনফরমেশন, অল্প কথায় বলা। ওকে, সো এতক্ষণ আমি যা ডিটেল করেছি সেটাকে এখন আমি অল্প কথায় কি করছি, সাম আপ করছি। টু সাম আপ, I think it's a good way to connect, but it's important to stay cautious and build real trust gradually. এই সেন্টেন্সটা কি খুব বেশি ইম্পর্ট্যান্ট? নো, অনেক বেশি ইম্পর্ট্যান্ট না, বাট ভালো এন্ডিং এ যদি আপনি এরকম একটা ওভারঅল দিতে পারেন। মোস্ট অফ দি ডিরেক্ট ওপিনিয়ন কোশ্চেন এইভাবেই অ্যান্সার করা সম্ভব হয়। যেমন মনে করেন আপনাকে এই কোশ্চেনটা না করে যদি আপনাকে বলতো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ সোশ্যাল মিডিয়া, এগেন আমরা দেখেন বলতে পারতাম আই এম ইন টু মাইন্ডস। On the positive side, I believe social media is a great way to make online friends, to communicate with people, share your thoughts, save your memories, and whatnot. Okay, example দিয়ে দিতাম। For example, before or in the past, if friends or family members would move abroad or somewhere else, it was really difficult to keep contact with them. But thanks to or the for the with the blessings of new technology, Facebook and Instant, whatnot, এগুলো দিয়ে we can easily stay connected with our friends, FaceTime them, and what we can do everything. So positive side. On the flip side, এখন সোশ্যাল মিডিয়ার ফ্লিপ সাইড আপনি চিন্তা করেন। সোশ্যাল মিডিয়ার ফ্লিপ সাইডে যেটা হয়ে গিয়েছে যে মানুষ অনলাইন ভার্চুয়াল ওয়ার্ল্ডে এত বেশি ফোকাস দিয়ে ফেলছে, তাদের এত অবসেশন হয়ে গেছে যে রিয়েল লাইফ কমিউনিকেশন, ফেস টু কমিউনিকেশন কমে গেছে। অ্যান্ড ওই অনলাইন লাইফটাকে অনেক এক্সট্রাভেজেন্ট করার জন্য তারা কিন্তু অনেক সময় ফেক প্রম্পটস এন্ড এগুলোর কি করতেছে, হেল্প নিতেছে। অনেক কিছুই হচ্ছে গিয়ে ফেক হয়ে গিয়েছে, আনরিয়েল হয়ে গিয়েছে। সো মানুষের ওই রিয়েল বন্ডিংটা অনেকটাই কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, বিকজ আমরা অনেক বেশি ভার্চুয়াল ওয়ার্ল্ডে কি করেছি, ফোকাস করেছি। সো সি, ইজিলি ইউ ক্যান কানেক্ট it, I mean, two minds, positive, negative. অন্য কিছু চিন্তা করেন, what do you think about advertisement? Again, I mean, two minds, advertisement এর positive side and advertisement এর negative side. ওকে, চলেন একটা টাস্ক করে ফেলি, এটাই কোশ্চেন দেখ, what do you think about advertisement? পুরো অ্যান্সার লিখতে হবে না, আপনি জাস্ট একটু আমাকে কোটে বলেন যে এটা দিয়ে শুরু হবে, দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট বোথ সাইডস আছে, পজিটিভ সাইডস আপনি কি কি মেনশন করবেন এবং নেগেটিভ সাইডস আপনি কি কি মেনশন করবেন এবং এক্সাম্পল আপনি কি দিবেন। ছোট্ট একটা টাস্ক, 2 মিনিট দিচ্ছি, সবাই একটু আমরা লিখার ট্রাই করি, যাদের যাদের আইডিয়া আসছে, এভরিওয়ান। And if you guys have any questions, further questions about part 3 বলবেন, and then আমরা আরেকটা কোশ্চেন পড়ার চেষ্টা করব। চলেন আমরা সবাই টাস্কটা একটু কমপ্লিট করি। What do you think about advertisement? একটার পজিটিভ সাইড আমরা কি কি বলতে পারি and নেগেটিভ সাইড আমরা কি কি বলতে পারি। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন, অ্যাডভার্টাইজমেন্টকে ছোট করে কিন্তু অ্যাডভার্ট বলা যায়, এবং আরো কিছু করে আমরা হচ্ছে অ্যাড বলি। অ্যাড ওয়ার্ডটা সবার জানা থাকলেও অ্যাডভার্ট ওয়ার্ডটা আমরা অনেক মানুষই হয়তো বা জানি না। এবং স্পিকিং এ কিন্তু এক্সামিনার মাঝে মাঝে বলে যে হোয়াট কাইন্ডস অফ অ্যাডভার্টস ডু ইউ লাইক, এন্ড উই গেট কনফিউজড এই অ্যাডভার্টস জিনিসটা আবার কি। সো অ্যাডভার্টস হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের শর্ট ফর্ম।
পার্ট 3-তে পার্সেন্টেজ বলতে জানা পার্ট 3-তে ভাইয়া এক্সামিনার যথেষ্ট টাইম দেয়, 40 সেকেন্ড ইজ ইনাফ। অ্যান্ড দেখেন, সেন্টেন্সের সাথে আরো অনেক কিছু কিন্তু কানেক্টেড আছে। আমাদের তো এখানে ফ্লুয়েন্সিরও একটা পয়েন্ট আছে, তাই না? তো আমার যদি ফ্লুয়েন্সি ভালো থাকে তাহলে আমি অবশ্যই বলে শেষ করতে পারবো। এখন যদি ফ্লুয়েন্সি ভালো না থাকে তাহলে তো আমি বলে শেষ করতে পারবো না। আর আমার যদি ফ্লুয়েন্সি হচ্ছে ভালো না হয় তাহলে কি হবে? ফ্লুয়েন্সি ভালো না হলে আমি ফ্লুয়েন্সিতে কম নাম্বার পাবো। তো আমাকে সবকিছুই মেনটেন করতে হয়, আমাকে লং সেন্টেন্স বলতে হবে যদি ভালো স্কোর করতে চাই। ভালো স্কোর করতে না চাইলে তো অন্য কথা। বা যদি ভালো স্কোর করতে চাই আমাকে আমাকে লং সেন্টেন্স অবশ্যই বলতে হবে। এবং আমার যখন ফ্লুয়েন্সি ভালো থাকবে তখন আমি লং সেন্টেন্সেস বলতে পারবো। অ্যান্ড পার্ট 3 এর জন্য এক্সামিনার মিনিমাম 40 সেকেন্ড টাইম দিচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো একটা সময়, এটা কিন্তু কোনোভাবেই অল্প সময় না, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, আমার এখানে অনেকেই ইনফরমেশন দিচ্ছে, ডিটেল ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট, ক্রিয়েটিভ আইডিয়া, প্রফিট ফর বিজনেস, ফলস ইনফরমেশন, স্ক্যাম। ইয়েস, নেগেটিভ সাইডটা এটা শুভ ভাইয়ের খুব ভালো লাগছে, ফলস ইনফরমেশন, স্ক্যাম। এন্ড পজিটিভের ওই আইডিয়াটা ভালো, ডিটেলড ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট। ওকে, তো এটা হচ্ছে গিয়ে গুড পয়েন্ট। আমরা এরপরে একটু হচ্ছে গিয়ে আসি। এরপরে কি হচ্ছে, আমরা সামনে হচ্ছে আরেকটু এখানে খেয়াল করতে পারি। যেমন এখানে আমাদেরকে বলতেছে যে helps learn about new product, compare prices and make a decision. It influences to encourage for purchasing unnecessary items. রনি ভাইয়া বেশ ভালো লিখছে, এইটা খুব ভালো একটা পয়েন্ট ছিল, ভেরি গুড। এরপর আমাদেরকে জাস্ট কাজ করতে হবে আইডিয়ার উপরে। ওকে, নাইস এভরিওয়ান, থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যাটেন্টিভলি। অ্যান্ড আমি বুঝেছি দ্যাট আপনারাও বুঝতে পারছেন অ্যান্সারটা। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। চলো এগ্রি ডিসএগ্রিতে আসবো। আপনারা আগের আইডিয়াটা যদি বুঝে থাকেন তাহলে এগ্রি ডিসএগ্রি বি আ পিস অফ কেক। ওকে, একদমই কঠিন হবে না। এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ছিল বাই দ্য ওয়ে, যখন কোনো কিছু খুব সহজ, ভেরি ইজি বুঝায় তখন আমরা কিন্তু ইটস আ পিস অফ কেক ব্যবহার করতে পারি। এনিওয়েজ, এগ্রি ডিসএগ্রি কোশ্চেনটা কি সেটা তো আমরা আগেই বললাম এবং বুঝলাম যে আমাদেরকে এক্সামিনার একটা স্টেটমেন্ট দিবে, এবং এখানে এক্সামিনার যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ইটস ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। এখন আমাকে বলতে হবে আমি এটার সাথে এগ্রি করি নাকি ডিসএগ্রি করি। আমরা বলেছি এগ্রি ডিসএগ্রি কোশ্চেন আমরা দুই ভাবে শিখবো। একটা হচ্ছে কমপ্লিট এগ্রিমেন্ট এবং আরেকটা হচ্ছে মানে ইদার কমপ্লিট এগ্রিমেন্ট আর ডিসএগ্রিমেন্ট এক সাইডে চলে যাব, অথবা আরেকটা যেটা সেটা হচ্ছে পার্শিয়াল এগ্রি। পার্শিয়াল এগ্রি করার মানেই হচ্ছে পার্শিয়াল ডিসএগ্রি। এইখানে যে ওয়েটা আমরা দেখবো সেটা হচ্ছে কমপ্লিট এগ্রিমেন্ট বা ডিসএগ্রিমেন্ট আমরা কিভাবে করব। এই প্রশ্নের উত্তরে আমি হচ্ছে কমপ্লিট এগ্রিমেন্ট দেখাচ্ছি। সো আমি অ্যান্সারটা শুরুই করেছি উইদাউট এনি ডাউট, ইয়েস, তার মানে কমপ্লিটলি এখানে আমরা এগ্রি করছি উইদাউট এনি ডাউট। ওকে, এরকম ফ্রেজেস যেগুলো কিনা 100% শর্টই বোঝায়, যেমন সার্টেনলি, ওকে, অবশ্যই করতে হবে, বা উইদাউট এ সেকেন্ড থট, মানে এটার সাথে আমি এগ্রি যে করছি এটা যেন আমাকে দুইবার ভাবতে হবে না, উইদাউট এ সেকেন্ড থট, আনডিনায়াবলি ইয়েস। ওকে, এই ফ্রেজেস গুলো আমরা কিন্তু কমপ্লিট এগ্রিমেন্ট বা ইয়েস বুঝাতে ব্যবহার করতে পারি। সো আমরা তাহলে স্টেপ গুলো একটু মাথায় আনি। আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ওপিনিয়ন দেওয়া। এগ্রি করছি বা ডিসএগ্রি করছি যেটাই হোক, ওপিনিয়ন দিতে হবে। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপটা হচ্ছে রিজন দেওয়া। রিজন একটা দিব না, রিজন দিতে হবে দুইটা। তো এই যে রিজন যখন আমি দিব, তো রিজন দুইটা যখন দিব, ফার্স্ট রিজন দিব এবং ওইটার সাথে এক্সাম্পল বা এক্সপ্লেনেশন দিব। সেকেন্ড রিজন দিব, ওইটার সাথে এক্সাম্পল বা এক্সপ্লেনেশন দিব। বাস, আমাদের আইডিয়া, আমাদের অ্যান্সার শেষ। খুব বেশি কিছু না। ওকে, তো আমরা একটু এখানে এই জিনিসটা দেখে ফেলি খুব সিম্পলি। তো দেখেন আমি স্টার্ট করেছি বাই সেইং দ্যাট ফর ওয়ান থিং। তো ফর ওয়ান থিং মানে কি? মানে হচ্ছে ফার্স্টলি। ফার্স্টলির একটা সুন্দর ফ্রেজ, একটা ক্যাজুয়াল ফ্রেজ হচ্ছে ফর ওয়ান থিং। আমরা মূলত ফার্স্টলি, ফার্স্ট অফ অল এগুলাই ব্যবহার করি। তো আমরা একটু ডিফারেন্টও ব্যবহার করতে পারি, শিখতে তো খারাপ কিছু না। ফর ওয়ান থিং,
The environment provides everything we rely on, like clean air, fresh water, and food. তো আমাদেরকে বলছে যে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করা ইম্পর্ট্যান্ট। তো আমি বলছি অবশ্যই ইম্পর্ট্যান্ট। কেন? প্রথম রিজন কারণ, এবং এই যে দেখেন, ইম্পর্ট্যান্ট বলার পরে কেনই আসবে, ঠিক আছে? অবশ্যই শুরুতে আমাদেরকে কেনই বলতে হবে, তো কেনটাই আমরা এখানে কি করতেছি, এক্সপ্লেন করতেছি। তো প্রথম কারণ হচ্ছে, আমরা আমাদের বেঁচে থাকার জন্য যা দরকার সব এনভায়রনমেন্ট থেকে পাইতেছি। তো যদি এনভায়রনমেন্টই ভালো না থাকে, আলটিমেটলি আমরাও ভালো থাকবো না। তো এটাই আমি ফার্স্ট সামনে গিয়ে আরো একটু ডিটেল এক্সপ্লেন করলাম, দ্যাট I mean, if we keep exploiting natural resources, exploit শব্দটার মানে হচ্ছে মিসইউজ করা। ওকে, মিসইউজ করাকে আমরা হচ্ছে exploit বলে থাকি। If we keep exploiting natural resources, we'll eventually face severe consequences like food shortages and health problems. So, we are connecting যে এনভায়রনমেন্ট প্রোটেক্ট করতে হবে, কারণ আমাদের যা যা দরকার আমরা এনভায়রনমেন্ট থেকে পাই। তো আলটিমেটলি এনভায়রনমেন্টই যদি ভালো না থাকে, আমরাই কি করব, প্রবলেম ফেস করব। এই যে কি কি প্রবলেম ফেস করতে পারি, এগুলা কিন্তু আমাদের এক্সাম্পল, এই যে লাইফ দিয়ে কিন্তু কি করা হয়, এক্সাম্পল দেওয়া হয়। আমরা তো এটাই জানি যে ফর এক্সাম্পল দিয়ে এক্সাম্পল দেয়, ফর এক্সাম্পল দিয়ে অবশ্যই এক্সাম্পল দেয়, এবং এটা আমরা ব্যবহার করব। বাট অ্যাট দ্য সেম টাইম, সাচ এস, নেমলি এবং লাইক, এই শব্দগুলোও আমরা স্পিকিং এ এক্সাম্পল দেওয়ার জন্য ব্যবহার করব। লাইকটা ইনফর্মাল, তো এটা রাইটিং এ ব্যবহার না করাই ভালো। সাচ এস, নেমলি আপনি ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম হবে না। ওকে, তো এই যে আমাদের এগ্রিমেন্ট, প্রথম রিজন, ওইটার এক্সপ্লেনেশন, সামনে মুভ অন করতেছি সেকেন্ড রিজনে। মোর ওভার, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট হেল্প প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা, সেভ করা। ওকে, প্রিজার্ভ বায়োডাইভার্সিটি which is crucial for ecological balance. ওকে, তো আমরা বলছি সেকেন্ডলি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে জীববৈচিত্র্য ঠিক রাখার জন্য। কারণ জীববৈচিত্র্য থাকা, এনভায়রনমেন্টাল যে ব্যালেন্স, সেটার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আমরা বলছি ইউনো। ইউনো একটা ন্যাচারাল ফিলার। ওকে, ন্যাচারাল ফিলার উপরে একটা আলাদা ক্লাস করা উচিত, ট্রাই করব নেওয়ার। তো ন্যাচারাল ফিলার গুলা হচ্ছে আমাদের কথাকে কনভারসেশনাল করতে হেল্প করে। আপনারা দেখবেন নেটিভ স্পিকাররা তাদের কথার মধ্যে বেসিকলি, অ্যাকচুয়ালি, ইউ সি, হোয়াট আই মিন, এগুলা ব্যবহার করে। আমরা যখন কথা বলি আমাদের অ্যান্সারের মধ্যে এগুলা থাকে না। তো আমাদের অ্যান্সার মধ্যে এগুলো না থাকার কারণে আমাদের অ্যান্সার মনে হয় হচ্ছে রোবোটিক, যে আমরা হচ্ছে কি করতেছি, শুধু প্রশ্নের উত্তর দিচ্ছি রোবটের মতো। ওইটা কনভারসেশনাল মনে হয় না। কনভারসেশনাল মনে হওয়ার জন্য আমাদেরকে এই ধরনের ফ্রেজেস এন্ড ফিলার্স কি করতে হয়, ব্যবহার করতে হয়। আমি ছোট্ট করে বলি যে আমরা কোথায় ব্যবহার করব। যখন আপনি এটা ভেবেচিন্তে বলতেছেন যে আমি যে কথাটা বলবো সেটা সামনের মানুষটা অলরেডি জানে, সেই কথাটা বলার আগে বা বলার পরে আপনি ব্যবহার করবেন। ওকে, বলতে আমরা এভাবে বুঝাচ্ছি আপনি তো জানেনই। ওকে, যেমন মনে করেন আমি যদি হচ্ছে গিয়ে বলি, ইউনো মোস্ট অফ দি e-books can be downloaded for free, downloaded for free from online. একটু খেয়াল করেন, বেশিরভাগ ইবুক অনলাইন থেকে যে ফ্রিতে ডাউনলোড করা যায়, এই কথাটা কি কম বেশি আমরা সবাই জানি না? তো মোটামুটি এরকম ইউনিভার্সাল ট্রুথ বা এমন কিছু যেটা সবাই জানে, এই ধরনের কথা বলার আগে আমরা ব্যবহার করে থাকি। তো এই যে এই ক্ষেত্রে আমরা এই যে এখানের জন্যই ব্যবহার করেছি যে ইউনো when certain species like bees or fish disappear, it disrupts entire food chains. তো কোনো একটা এনিমেল যদি এক্সটিংক্ট হয়ে যায়, কোনো একটা এনিমেল যদি ইকুয়াল এনভায়রনমেন্ট থেকে হারায় যায়, ওটা যে পুরো এনভায়রনমেন্টের উপর একটা ইম্প্যাক্ট ফেলে, এটা কি আমরা সবাই জানি না? ডেফিনেটলি, এই জন্য এখানে ব্যবহার করেছি। সো চল গেল আমাদের যে প্রথমে আমরা কি করলাম, একটা রিজন দিলাম, এক্সপ্লেন করলাম,
এক্সাম্পল দিলাম, মোর ওভার দিয়ে কানেক্ট করলাম, এই যে ফার্স্ট রিজন সেকেন্ড রিজন ওইটাকে এক্সপ্লেন করলাম, এখানেই শেষ করতে পারি। বা চাইলে সামনে আমরা ওভারঅল আরেকটা কথা বলতে পারি, ওই যে আগের মতোই, ইন আ নাটশেল, environmental protection isn't just important, it's absolutely vital for our survival and well-being. Vital হচ্ছে crucial, important, significant, এই ইম্পর্টেন্টেরই বিভিন্ন সিনোনিম এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এন্ড আই নো ওয়ান থিং, যে আপনাদের মনে হল এখানে একটা প্রশ্ন প্রার্থী সম্পর্কে সবসময় রয়ে যায়, যে আপু এই টপিক গুলো যে আইডিয়া ডেফিনেটলি কঠিন, আইডিয়া না জানলে আমি কথা বলতে পারবো না, এবং আমি যে টপিক গুলো পড়তেছি আমি না হলে সেগুলোরই আইডিয়া জানি, যেই টপিক সম্পর্কে আমার জানা নাই, ধারণা নাই, কোন টপিক চলে আসবে, তখন আমি কি করব, তখন তো আমি এত ভালো আইডিয়া পাবো না, এই এক্সাম্পল আমি জানবো না, তখন আমি কি করব, এই কোশ্চেনটা সবার থাকে, রাইট? তো আমি বলবো যে আপনি অ্যাটলিস্ট এখন যে রিসেন্ট কোশ্চেন গুলো আছে এগুলো পড়তে থাকেন, কারণ আইডিয়া মোরলেস কানেক্ট করে। ওকে, আইডিয়া মোরলেস কানেক্ট করে, এটার আমি এক্সাম্পল আমি দিতে পারি খুব ক্লিয়ার। যেমন মনে করেন রিসেন্ট দুইটা কোশ্চেন নিয়ে যদি আমি একটা কথা বলি, দুইটা কোশ্চেন লিখি। প্রথম কোশ্চেনটা এমন, যেটা বলা হচ্ছে, ডু ইউ থিঙ্ক উই নিড মোর এনার্জি নাওয়াডেজ? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক পিপল নাও আর হেলদিয়ার দ্যান ইন দ্য পাস্ট? ওকে, এই দুইটাই রিসেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনটা এসেছে হচ্ছে কিউ কার্ড ডিসক্রাইব অ্যান এনার্জেটিক পার্সন থেকে, ইউ ক্যান সি টপিকে এনার্জি আছে। আর সেকেন্ড কিউ কার্ডটা এসেছে হচ্ছে ডিসক্রাইব অ্যান আর্টিকেল অন হেলথ ইউ রেড রিসেন্টলি অন ম্যাগাজিন অর ইন্টারনেট। ওকে, তো একটা ছিল হেলথ আর্টিকেল কিউ কার্ড, আর একটা ছিল হচ্ছে এনার্জেটিক পার্সন কিউ কার্ড। আমি ধরে নিলাম কেউ শুধুমাত্র এই টপিকটা পড়েছে এবং এই টপিকটা পড়ে নাই, সেই টপিকটা পড়েছে এবং এই টপিকটা মেন এক্সামে এসেছে। আমি এখন আপনাদেরকে একটু আইডিয়া বলি। যখন আমাকে বলা হচ্ছে আমাদের কি এখন আগের চেয়ে বেশি এনার্জির দরকার কিনা, আমার মনে হয় আপনারা মোরলেস সবাই একটু চিন্তা করলে বুঝবেন যে অ্যান্সারটা নো। অ্যান্সারটা নো কেন? অ্যান্সারটা নো কারণ হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আগে যে কাজ করতে মানুষের অনেক শক্তির প্রয়োজন হতো, আমি ছোট্ট থেকে শুরু করি, হাউস হোল্ডের কথাই চিন্তা করি, ক্লিনিং, কুকিং, ওয়াশিং ক্লথ, দেন হচ্ছে কি স্পাইসেস হচ্ছে কি ব্লেন্ড করা, এই সব কিছুর জন্য মানুষকে আগে অনেক বেশি লেবার ওয়ার্ক দিতে হতো, তাই না? মশলা আগে হচ্ছে গিয়ে আমারা এবং হচ্ছে গিয়ে নানু দাদুরা কি করতো, মশলা তারা হচ্ছে গিয়ে শিল পাটায় হচ্ছে গিয়ে পিষতো। এখন ব্লেন্ডারে একটা সুইচ ক্লিক করলেই হয়ে যায়। একদম সিম্পল এক্সাম্পল দিলাম। তাহলে চিন্তা করেন এনার্জি কি বেশি লাগতেছে নাকি এনার্জি সেভ হচ্ছে? সেভ হচ্ছে। আগে মানুষকে মাইলের পর মাইল হাঁটতে হতো, এখন ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট আছে, প্রাইভেট ভেহিকেল আছে, এনার্জি কম লাগতেছে। এগুলোই তো আমি এখানে আইডিয়া দিব। ওকে ফাইন, এটা আমি পড়লাম, আমি চ্যাট জিপিটি ইউজ করি, গুগল ইউজ করি, যেটা ইউজ করি এটা আমি পড়লাম। এখন এক্সাম হলে এটা আসে নাই, এক্সাম হলে আসছে এটা, যে ডু ইউ থিঙ্ক পিপল নাও আর হেলদিয়ার দ্যান ইন দ্য পাস্ট? আমি এটা পড়ি নাই, বাট আপনি যদি এই আইডিয়া গুলো একটু ভালো করে পড়েন, আগের যে আইডিয়াটা ছিল টপিকের, এটাও আপনি ভাবে রিলেট করতে পারবেন যে এখন আমাদের এনার্জি কম লাগতেছে, এগেন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে লাইফস্টাইল অনেক বেশি আনহেলদি হয়ে গেছে। তো লাইফস্টাইল কিভাবে আনহেলদি হয়েছে? এই যে মানুষ আগে যে হচ্ছে কায়িক শ্রমটা করতো, ফিজিক্যাল ওয়ার্কটা করতো, ওটা এক ধরনের এক্সারসাইজ ছিল, যেটা কিনা এখন আর মানুষের হচ্ছে না। মানুষ এখন, আগে মানুষ মনে করেন বসে বসে যখন ঘর মুছতো, আর এখন মপ দিয়ে করে ফেলে, ওইটা একটা এক্সারসাইজ ছিল। এখন ওই এক্সারসাইজটা হচ্ছে না। হ্যাঁ, অনেকে জিমে যায়, এক্সারসাইজ করে, বাট যারা হেলদি লাইফস্টাইলটা লিড করতেছে তাদেরকে অনেক কষ্ট করে, অনেক অ্যাক্টিভ থেকে জিনিসটা করতে হচ্ছে। আগে লাইফস্টাইলটা এমন ছিল, মানুষ মাইলের পর মাইল হাঁটতো, ওয়াকিং এক্সারসাইজ হয়ে যেত, হেলদি ছিল মানুষ। এখন সুন্দর ট্রান্সপোর্টে চড়ে যায়, আনহেলদি লাইফস্টাইল লিড করতেছে। কোশ্চেন ডিফারেন্ট, ডিফারেন্ট টপিক, বাট দেখেন এই যে আইডিয়াটা যেটা আপনি পড়লেন,
একটু ঘুরাই ওই আইডিয়াটাই কিন্তু আপনি এখানে কি করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন। এরকম আরো এক্সাম্পল আমি দিতে পারবো যে আপনার একটা আইডিয়া আরেকটাতে কি হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে। সো আপনি যদি পড়তে থাকেন, এখন টপিক গুলা বা আইডিয়া গুলা যাই পড়েন, আপনি যদি ওগুলোর আইডিয়া একটু জেনারেট করতে থাকেন, ওই টপিক বা ওই কোশ্চেন 100% কমন না আসলেও এরকম ভাবেই রিলেভেন্ট করে জিনিসপত্র আসবে যে ওই আইডিয়া গুলো আপনি কাজে লাগাতে পারবেন। সো আমরা যে এগুলো তো আসবে না, পরে কি করব, এই চিন্তায় যারা আমরা করি না, তারা প্লিজ এখন যে রিসেন্ট টপিক গুলো আছে, তাদের সামনে এক্সাম, সেভাবে পড়তে থাকে। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি ওপিনিয়ন কোশ্চেন নিয়ে হচ্ছে আইডিয়া। তো আপনারা এই আইডিয়া গুলো একটু ভালো করে হচ্ছে গিয়ে পড়বেন। আমি সেশনটা এন্ড করব, বাট তার আগে সবার থেকে কোশ্চেন নিব। 5-10 মিনিট আমি সবার কোশ্চেনের অ্যান্সার করব। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে সেটা আস্ক করবেন। আই উড অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সার করার ট্রাই করবো আমি। আচ্ছা, 1.5 মাসে 6.5 পাওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। 1.5 মাস অনেক টাইম, বাট আপনার যেটা দরকার সেটা হচ্ছে প্রপার স্ট্রাকচার জানা, টপিক পড়া, আইডিয়া জেনারেট করা, এবং রেগুলার প্র্যাকটিস করা, এবং ভুলগুলোকে ইভ্যালুয়েট করা। ওকে, যদি গাইডেড ওয়েতে পড়েন অবশ্যই সম্ভব। মেইনলি ফোকাস করবেন হচ্ছে ফ্লুয়েন্সিতে, টপিকে, অন টপিক থেকে কোশ্চেনের অ্যান্সার করছেন কিনা, এবং গ্রামারটা ঠিক আছে কিনা। এই তিনটা জিনিস এনশিওর করতে পারলে প্রিটি পসিবল 6.5 পাওয়া। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে এভরিওয়ান, গত দিনে কিউ কার্ডের যেই হচ্ছে লেকচার এবং রেকর্ড, সেটা আমি পেজে আপলোড করে দিয়েছি। এটাও হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কালকের মধ্যেই পেয়ে যাবেন, পেজে, গ্রুপে, সব জায়গায় দিয়ে দিব, একটু পেজে থাকলেই পাবেন। নতুন বেচ শুরু হবে জানুয়ারিতে ইনশাল্লাহ। জানুয়ারির 2 তারিখে ক্লাব দেওয়ার প্ল্যান আছে, এবং 5 তারিখে বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স দেওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে আসবে। 24 ডিসেম্বর স্পিকিং এক্সাম। বেস্ট অফ লাক আপু, নার্ভাস হওয়া যাবে না। রিসেন্ট টপিক গুলো বেশ ভালো করে পড়বেন, এবং হচ্ছে এক্সামটাতে খুব কনফিডেন্টলি যাবেন। আননেসেসারি কিছু বলবেন না। আপনি একটা জিনিস মেক শিওর করবেন যেন গ্রামারে ভুল না হয়, এবং অফ টপিক যেন না চলে যায়। বেশি এক্সপ্লেন করতে গিয়ে যদি অফ টপিক চলে যাওয়া হয়, তাহলে অল্প একটু এক্সপ্লেন করাই ভালো। ওকে, সো টপিক গুলো পড়ে একটু কনফিডেন্টলি যাব, তাহলেই হবে। স্পিকিং বেচের ফি, স্পিকিং ক্লাবের ফি হচ্ছে 1500 টাকা। 12টা সেশন থাকবে, এবং যেটা বেসিক টু অ্যাডভান্স, যেহেতু এখানে ইন ডিটেল পড়ানো হবে একদম পার্ট 1 থেকে 3 পর্যন্ত, 2 মাসের কোর্স। তো সেটার ফি হচ্ছে 5000। কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারি না স্পিকিং এর সময়, বাট কমপ্লেক্স সেন্টেন্স জানি অ্যাজ ওয়েল এস পারফেক্ট টেন্স। আচ্ছা, স্পিকিং এর সময় ইউজ করতে পারি না, এটার কারণ হচ্ছে আমরা ইন জেনারেল ইউজ করি না। এই জিনিসটা, এটা আমার নিজেরও বুঝতে অনেক টাইম লাগছে। সেটা হচ্ছে আমাদের মনে হয় যে মেইন এক্সামে গিয়ে আমি এভাবে কিছু না কিছু বলে দিতে পারবো, বা আমাদের মনে হয় যে আমি তো রিডিং এগুলো পড়তেছি, আমি তো জানি, আমি বলতে পারতেছি না কেন। কথা হচ্ছে আমি যেই ট্রিকটা জানি না, সেই ট্রিকটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, সাপোজ আমরা এটাকে একটু এভাবে ধরি, জাগলিং সার্কাসে করে না, বল নিয়ে 3টা 4টা বল নিয়ে জাগলিং করা। এখন মনে করেন আমি শুধু 2টা বলে জাগলিং প্র্যাকটিস করছি, এখন আমি সাডেনলি 3 বল দিয়ে জাগলিং করতে চাচ্ছি, আমি কি আসলে পারবো? পারবো না। কেন? বিকজ 3টা বলে কিভাবে জাগলিং করতে হয় সেই স্কিলটা বা সেই জিনিস আমার প্র্যাকটিস করা হয় না। তো প্রবলেম এটা যে আমরা কোশ্চেন ধরে ধরে এই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি না, আমরা জাস্ট র্যান্ডমলি বলতে চাই। কিন্তু আমাকে যেটা করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হবে। যেমন, ডু ইউ লাইক ট্রাভেলিং? ইয়েস আই ডু, বিকজ, এই যে কমপ্লেক্স সেন্টেন্স। ডু ইউ লাইক কুকিং? ইয়েস আই ডু, বিকজ কমপ্লেক্স সেন্টেন্স। ডু ইউ লাইক রিডিং? ইয়েস আই ডু, বিকজ কমপ্লেক্স সেন্টেন্স। তো 10টা প্রশ্নে আমি যদি অ্যাক্টিভলি এবং ইন্টেনশনালি আমি হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করি, তারপরে গিয়ে 11 নম্বর সেন্টেন্সটাতে গিয়ে আমি অটোমেটিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে পারবো। সো ডোন্ট প্র্যাকটিস র্যান্ডমলি, প্র্যাকটিস
ইন্টেনশনালি। এই জিনিসটা আমাদের প্র্যাকটিসের মধ্যে মিসিং। এটা ইনক্লুড করে ট্রাই করেন, দেখবেন আপনি যেই সেন্টেন্সেস অ্যাপ্লাই করতে চাচ্ছেন করতে পারবেন। পার্ট 1 শেষ করে পার্ট 3 গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাই, আইডিয়া জেনারেট করতে পারি না ভালো করে, প্রবলেমটা দূর করব মান্থের লাস্টে এক্সাম। যেটা বললাম সেটা যে আপনি পার্ট 3টা নিয়ে বসেন, পার্ট 3 এর কোশ্চেন টাইপ গুলোকে আলাদা করেন। এটা ডেসক্রিপটিভ কোশ্চেন, এটা হচ্ছে ওপিনিয়ন কোশ্চেন। 20টা ওপিনিয়ন কোশ্চেন পড়েন, ওই 20টা ওপিনিয়ন কোশ্চেনে ওকে দ্যাটস ইউর ওপিনিয়ন, এই ওপিনিয়নে এই এক্সপ্লেনেশন দিবেন, এই এক্সাম্পল দিবেন, এভাবে চিন্তা করেন। ওই 20টা প্রশ্ন 2বার করে অ্যান্সার করেন। তারপরে আবার ডেসক্রিপটিভ নিয়ে বসেন, সেম প্রসেস, কম্পেয়ার নিয়ে বসেন, সেম প্রসেস। তারপরে আপনি হচ্ছে এবার পুরাটা করে দেখেন, ডেফিনেটলি পারবেন। ওকে, আগে ইন্ডিভিজুয়ালি কাজ করেন এবং বেশি বেশি স্যাম্পল অ্যান্সার পড়েন। আইডিয়া জেনারেট করতে পারি না, তার পেছনে একটা মেজর রিজন হচ্ছে আমরা ইনাফ স্যাম্পল অ্যান্সার্স পড়ি না, আবার আমরা ভালো স্যাম্পল অ্যান্সার্স পড়ি না, এটাও আরেকটা জিনিস। আইএলটিএস মেন্টর বা আইএলটিএস ম্যাটেরিয়াল থেকে স্যাম্পল অ্যান্সার্স পড়েন। ওকে, টপিক যেগুলোতে প্রবলেম সেগুলোতে চ্যাট জিপিটি দিয়ে আইডিয়া জেনারেট করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর কোনো কোশ্চেন এনিওয়ান? ওকে, তাহলে আজকের সেশনটা আমরা এখানেই কনক্লুড করছি। নেক্সট উইক আবারও একটা বা দুইটা সেশন দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ। পেজে আপডেট দিয়ে দিব আগেই যে কবে আবার হচ্ছে একটা সেশন হবে। এবার যেহেতু পার্ট 2 and 3 নিয়ে করেছি, তারপরে চেষ্টা করবো পার্ট 1 এর জন্য একটা করার, এবং লিসেনিং বা রিডিং অন্য কোনো মডিউলে আপনাদের কাজ কোনো যদি প্রবলেম থাকে সেটাও বলতে পারেন, সেগুলোর উপরও করার ট্রাই করব। আজকে আমরা এ পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ এভরিওয়ান যারা জয়েন করেছেন। See you guys later. আসসালামু আলাইকুম সবাইকে। আর্লি হওয়া তো পসিবল না ভাইয়া, কারণ আমার তো বেচ থাকে। আমার হচ্ছে 9টার দিকেই শেষ হয় সবকিছু, মানে 9:30টার দিকে, and তখনই হচ্ছে 7টা থেকে 9:30 পর্যন্ত আমি প্যাকড। সো সেশন গুলো হলে রাতেই হবে। ইভেন পরের গুলো হয়তো বা আরো 10টা বা এরপরে আরো নেওয়ার ট্রাই করবো। থ্যাংক ইউ।